গুড ইভিনিং। আমি আজকে আপনাদের কাছে অ্যামাইনো অ্যাসিডস, প্রোটিনস, কার্বোহাইড্রেটস, লিপিডস এটসেট্রা যেই জিনিসগুলো তৈরি হয় সেই চ্যাপ্টার মানে এনসিইআরটির সেই চ্যাপ্টারটা আমি আজকে বোঝাবো। সেটার নাম বায়োমলিকিউলস। বায়োমল আমরা শর্টে বলে থাকি, বায়োমল। এবার এনসিইআরটিতে যেমন যেমন ভাবে লেখা আছে ঠিক তেমন ভাবেই বোঝানো হচ্ছে ব্যাপারগুলো। খুব শর্টে বোঝানোর চেষ্টা করব। যেমন ধরা যাক লিভিং টিস্যু, এগুলো লিভিং টিস্যুতে পাওয়া যায়। বায়োমলিকিউলস তার মানে কি? বায়োলজিক্যাল সাবস্টেন্সের মধ্যে যে মলিকিউলস গুলো পাওয়া যায়, মানে লিভিং অর্গানিজমের মধ্যে যে মলিকিউলস গুলো পাওয়া যায় তাকে বলা হয় বায়োমলিকিউলস। তাহলে লিভিং টিস্যু নেব, লিভিং টিস্যুকে আমরা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে মেশাবো। Cl3CCOOH ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে মেশালাম। এই মিক্সচারটাকে আমরা খুব ভালো করে চার্নিং করব। চার্নিং মানে ঘুটে দেওয়া আর কি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যেরকম করা হয় সেরকম চার্নিং, টু বি চার্নড। চার্নিং করার পরে, ঘুটে দেওয়ার পরে আমরা কি পাবো? একটা থকথকে জিনিস পাবো যেটাকে বলা হবে থিক স্লারি। এই থিক স্লারি থকথকে জিনিস, এটাকে ফিল্টার করলে পরে, মানে এটাকে ফিল্টার করলে আমরা দুই ধরনের জিনিস পাবো। একটা ফিল্ট্রেট পাবো, আর একটাকে পাবো রিটেন্টেড, যেটা রিটেন করবে। রিটেন্টেড, এটা ফিল্ট্রেট, এটা রিটেন্টেড। ফিল্ট্রেট মানে কি? ফিল্ট্রেট হচ্ছে অ্যাসিড সলিউবল সাবস্টেন্স। যেগুলো অ্যাসিড সলিউবল সেগুলোকে আমরা বলি ফিল্ট্রেট, যেগুলো অ্যাসিড ইনসলিউবল সেগুলোকে আমরা বলি রিটেন্টেড। এবার অ্যাসিড সলিউবল সাবস্টেন্সেস গুলোর মধ্যে থেকে আমরা more than 1000 different types of জিনিস আমরা পেতে পারি। more than 1000 organic substances, ঠিক আছে? more than 1000, thousands of organic compounds। এটাকে মুছলাম, নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্টে হচ্ছে ড্রাইড লিভিং টিস্যু নিব। ড্রাইড লিভিং টিস্যু, ড্রাইড লিভিং টিস্যু এটাকে আমরা দুটো ফ্র্যাকশনে ভাগ করব। টু ফ্র্যাকশনস, উই উইল ডিভাইড দিস ইনটু টু ফ্র্যাকশনস। কি কি ফ্র্যাকশন হবে? একদিকে যাবে অর্গানিক কম্পাউন্ডস, ওটা বেরিয়ে যাবে, অর্গানিক কম্পাউন্ডস রিলিজড, বেরিয়ে যাবে। আর যেটা থেকে যাবে সেটা হচ্ছে ছাই, অ্যাশ। এটা থেকে যাবে, অ্যাশ বা ছাই থেকে যাবে। এই ছাই জিনিসটাই হচ্ছে আসল ইনঅর্গানিক সাবস্টেন্স। এই ইনঅর্গানিকের মধ্যে আমরা অনেক কিছু পেতে পারি। ক্যালসিয়াম পেতে পারি, ম্যাগনেসিয়াম পেতে পারি, অনেক কিছু, অনেক রকমের ইনঅর্গানিক সাবস্টেন্স আমরা এর মধ্যে পেতে পারি, এটসেট্রা। এই হলো আমাদের কিভাবে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। তারপরে বায়োমলিকিউলসে যদি আমরা আসি, হোয়াট আর বায়োমলিকিউলস? বায়োমলিকিউলস দু রকম ভাগ করা যায়। একটা হচ্ছে ম্যাক্রোমলিকিউলস আর একটা মাইক্রোমলিকিউলস। বায়োম্যাক্রো বলা হয় একটা, ম্যাক্রোমলিকিউল। ম্যাক্রো মানে লার্জ সাইজ, বড় সাইজ বলে। কত সাইজ? এটার ওয়েট বেশি। ওয়েট মানে কত? মোর দ্যান 10,000 ডাল্টনস। আর মাইক্রো যেটাকে বলছি, মাইক্রো বায়োমলিকিউলস যেটাকে বলবো, সেটা হচ্ছে 18 থেকে 800 ডাল্টন পর্যন্ত। ম্যাক্রো মানে যেগুলো বড় সাইজ, বড় সাইজ গুলো যেগুলো মানে থকথকে বড় জিনিস, যেটা এর মধ্যে দিয়ে পাস করবে না, ছোট ছিদ্রের মধ্যে দিয়ে পাস করবে না, দে ক্যানট পাস থ্রু স্মল ওপেনিংস। সেইগুলো কি ধরনের জিনিস? লার্জ সাইজের প্রোটিন হয়, লার্জ প্রোটিনস। পলিস্যাকারাইডস হতে পারে, প্রোটিনস, পলিস্যাকারাইডস। আর কি হতে পারে? বড় ফ্যাট, ফ্যাটের যে মলিকিউল গুলো থাকে, বড় ফ্যাট বা লিপিড। আর কি? এছাড়াও নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ, আরএনএ, এসব জিনিসগুলো হতে পারে। এগুলো লার্জ।
আর মাইক্রোর মধ্যে কি কি, মাইক্রো খুব ছোট ছোট, মানে যেমন প্রোটিন যেগুলো দিয়ে তৈরি হয়, বিল্ডিং ব্লকস, মেইনলি বিল্ডিং ব্লকস গুলোই থাকে এখানে। বিল্ডিং ব্লকস অফ প্রোটিনস থাকে, বিল্ডিং ব্লকস অফ ফ্যাটস থাকে, বিল্ডিং ব্লকস অফ কার্বোহাইড্রেটস থাকে, পলিস্যাকারাইডস থাকে, মানে তার বিল্ডিং ব্লকস। পলিস্যাকারাইডস এখানে থাকে না, পলিস্যাকারাইডস এর বিল্ডিং ব্লকস। যেমন এক্সাম্পল হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস। অ্যামাইনো অ্যাসিডস ইজ বিল্ডিং ব্লক অফ প্রোটিন। তারপরে মনোস্যাকারাইড ইজ দ্য বিল্ডিং ব্লক অফ পলিস্যাকারাইড। আর কি, আর কিছু বিল্ডিং ব্লকস অফ ডিএনএ আরএনএ থাকে, এগুলো হচ্ছে নিউক্লিওটাইডস বা নিউক্লিওসাইডস বলা হয়। এইসব জিনিসগুলো থাকবে। এইগুলো দুটো ভাগে ভাগ করতে পারি আমরা বায়োমলিকুলসকে। তারপর আসছি আমরা অ্যামাইনো অ্যাসিড। এখানে যে অ্যামাইনো অ্যাসিডটা দেওয়া আছে, অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে কিছু বক্তব্য রাখবো। যেমন অ্যামাইনো অ্যাসিডস এর কি স্ট্রাকচার, কি বেসিক স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, একটা অ্যামাইনো গ্রুপ থাকবে NH2, একটা কার্বন থাকবে, আরেকদিকে কার্বক্সিল গ্রুপ থাকবে। অ্যামাইনো গ্রুপ থাকার জন্য ওটা বেসিক হয়, আর কার্বক্সিল গ্রুপ থাকার জন্য অ্যাসিডিক হয়। একদিকে থাকবে একটা আর গ্রুপ। এই আর গ্রুপটা হচ্ছে ভেরিয়েবল, একমাত্র ভেরিয়েবল জিনিস এটা, আর বাকি সবগুলো কনস্ট্যান্ট। এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, আবার এদিকে থাকবে একটা হাইড্রোজেন, ওটাও কনস্ট্যান্ট। All these three things are constant. Only this one is variable. This is V. বোঝা গেল? তো এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের স্ট্যাটাস। এবার এইগুলোতে কি অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকবে। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখায়। কেন? কারণ এই কার্বনটাকে আমরা বলি কাইরাল কার্বন। কাইরাল, CHIRAL। হোয়াট ডু ইউ মিন বাই কাইরাল কার্বন? কাইরাল কার্বন কাকে বলে? যেই কার্বনের সঙ্গে চারটে ডিফারেন্ট জিনিস অ্যাটাচ হয়ে আছে, এর সঙ্গে একটা আর গ্রুপ আছে। আর গ্রুপটা কি? আর গ্রুপ হচ্ছে অ্যালকাইল গ্রুপ হতে পারে, আর গ্রুপ অ্যারাইল গ্রুপ হতে পারে, আর গ্রুপ কোনো মেটালিক আয়ন হতে পারে, আর গ্রুপ হাইড্রোজেনও হতে পারে, এটসেট্রা। বিভিন্ন জিনিস, এগুলোর মধ্যে যে কোনো জিনিস আর এর মধ্যে থাকতে পারে। মানে আর is replaced by an alkyl group or an aryl group or metallic group or hydrogen etc etc, whatever it is, এইটা চেঞ্জ হতে পারে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু চার রকমের জিনিস, তাই জন্য বলা হয় যে ইট ইজ এ কাইরাল কার্বন। শুধুমাত্র গ্লাইসিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড আছে, অনলি গ্লাইসিন। গ্লাইসিন ইজ দ্য অনলি অ্যামাইনো অ্যাসিড দ্যাট ডাজ নট হ্যাভ এনি কাইরাল কার্বন। ওর মধ্যে কোনো কাইরাল কার্বন নেই। কেন নেই? কারণ এই আরটা, এই আরটাও এইচ, ওখানে যেমন বললাম আমি অনেক রকমের জিনিস থাকতে পারে, এইচও তো থাকতে পারে। তাহলে এটা যদি দুদিকেই এইচ হয়, তার মানে এটা তো একই রকম হয়ে গেল। এটা তো কাইরাল কার্বন আর বলতে পারবো না তখন। ইট শুড নট বি কল্ড অ্যাজ কাইরাল কার্বন এট দ্যাট টাইম। তখন এটাকে কি বলবো? ওটার কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না, নো অপটিক্যাল অ্যাক্টিভিটি। এক্সেপ্ট এইটা কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি, বাকি সব অ্যামাইনো অ্যাসিডের অপটিক্যাল অ্যাক্টিভিটি আছে এক্সেপ্ট গ্লাইসিন। এবার অ্যামাইনো অ্যাসিড কে আমরা অনেক রকম ভাবে ক্লাসিফাই করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে, এটাকে আবার আর লিখে দিই, এখানে COOH আছে। এই COOH যদি মোর দ্যান 1 থাকে, এটা কিন্তু একটা দেখা যাচ্ছে, ইফ ইট ইজ মোর দ্যান 1 তাহলে সেই অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলবো। আরেকটা যদি COH থাকে, তো এই ধরনের অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলবো অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। এবার এইটা না থেকে যদি এইখানে আরো থাকলো, আরো আরেকটা NH2 থাকলো, তাহলে আমরা বলবো বেসিক অ্যামাইনো অ্যাসিড। যদি আরটা কোনো সাবস্টেন্স হয়, যেমন সালফার টালফার জাতীয় জিনিস থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, যদি সালফার থাকে তাহলে আমরা বলবো সালফার কন্টেনিং। এবার এটা যদি অ্যারাইল গ্রুপ থাকে, মানে অ্যারোমেটিক কোনো সাবস্টেন্স, বেনজিন রিং থাকতে হয় তার মধ্যে। যদি সেই অ্যামাইনো অ্যাসিডটার মধ্যে বেনজিন রিং থাকে, তাহলে আমরা সেটাকে বলবো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, অ্যারোমেটিক
ওটা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল কি? একটা হচ্ছে ফিনাইল অ্যালানিন, ফিনাইল গ্রুপটাই তো অ্যারোমেটিক গ্রুপ, ফিনাইল অ্যালানিন। আরেকটার নাম টাইরোসিন, আরেকটার নাম ট্রিপ্টোফ্যান। এই ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন অনেকটা একই রকম দেখতে, দেখলে মনে হয় টায়ার টায়ার, ওই জন্য এইটাকে মানে গোল গোল তো, অ্যারোমেটিক মানে একটা রিং, ইট ইজ এ বেনজিন রিং। তাই জন্য রিং কম্পাউন্ডস যার মধ্যে থাকবে সেটাকে আমরা বলবো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডস। তাহলে এইটা এইবার এখানে দেখা যাক, এই যে একটা H2, এটা তো নর্মাল অ্যাক্টিভ হবে না, এটা অ্যাক্টিভ তখনই হবে যখন এই Hটা এর সঙ্গে গিয়ে লাগবে। এইখানে যখন এই Hটা এর কাছে চলে গেল, এই H যখন ট্রান্সফার হয়ে গেল, তখন এইখানে এটা চেঞ্জ হয়ে যাবে NH3, আর যেহেতু Hটা প্লাস তাই জন্য NH3+ লিখবো, আর এইটা হয়ে যাবে, Hটা বেরিয়ে গেলে পরে এটা হয়ে যাবে COO-। তাহলে একটা আয়নিক স্টেটে চলে এলো। এই ধরনের অবস্থাকে আমরা বলি জুইটার আয়ন, জুইটার আয়ন। ওকে, তো জুইটার আয়ন ফর্মে অ্যামাইনো অ্যাসিড অ্যাক্ট করতে পারে। এবার অ্যামাইনো অ্যাসিড প্রোটিন কি করে তৈরি করে? যখন দুটো অ্যামাইনো অ্যাসিড কাছাকাছি আসে, এখানে একটা R1 গ্রুপ থাকলো, R1 গ্রুপ মানে এক ধরনের অ্যালকাইল গ্রুপ, এটার সঙ্গে আরেকটা অ্যামাইনো অ্যাসিড কাছাকাছি এলো, এটা R2 গ্রুপ আছে, ডিফারেন্ট কাইন্ড। এটা তো কনস্ট্যান্ট বলেছি, এইটা ভ্যারি করে। এবার এই দুটোর মধ্যে যদি বন্ড ফর্ম করে, এটার NH2 গ্রুপের সঙ্গে এটা COOH গ্রুপ, তো আমরা করব কি COOH, এটার সঙ্গে একটা বন্ড করব NH2 মানে HHN করলাম, আমরা ভাঙলাম এটাকে। এর OH-টা এর H এর সঙ্গে কম্বাইন করলে একটা জল বেরোবে, HOH, তার মানে ওয়াটার। একটা জল ওয়াটার মলিকিউল বেরিয়ে গেলে পরে এদের মধ্যে যে বন্ডটা আলটিমেটলি তৈরি হলো সেটা হচ্ছে CONH বন্ড। এই CONH বন্ডটাকে আমরা বলি পেপটাইড বন্ড। তাহলে অ্যামাইনো অ্যাসিডস কম্বাইন টুগেদার বাই পেপটাইড বন্ডস টু ফর্ম প্রোটিন। পেপটাইড বন্ডস গুলো দিয়ে প্রোটিন ফর্ম করবে। এবার অ্যামাইনো অ্যাসিডস এর এসেনশিয়াল আছে, নন এসেনশিয়াল আছে। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কাকে বলে? Essential amino acids are those amino acids that cannot be manufactured in our body, that has to be taken from food source থেকে বা ডায়েট থেকে আমরা পাবো। আর নন এসেনশিয়াল we can manufacture, so we don't require it with our diet. এটা ম্যানুফ্যাকচার করতে পারি আমরা, we can manufacture. We don't require it in our diet. হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু হলে যে গড়বড় হয়ে যাবে তা কিছু না। এবার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস এর ক্ষেত্রে টোটাল অ্যামাইনো অ্যাসিডস এর নাম্বার হলো 20 ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস আর দেয়ার। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আছে কটা? অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে 8টা, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে 10টা হয়। এবার আমরা ওইটাকে শর্টে মনে রাখতে গেলে PVT মিট হল এরকম করে মনে রাখি। 10টা মনে রাখার জন্য এইটা, তার মধ্যে এই দুটো হচ্ছে বাচ্চাদের জন্য, H আর A। আমি সবই বলে দিচ্ছি, তবে এই 8টা, বাকি 8টা মনে রাখতে হবে। এই P ফর ফিনাইল অ্যালানিন অবশ্যই খেতে হবে, ফিনাইল অ্যালানিন আমাদেরকে অবশ্যই খেতে হবে। আপনারা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকবেন তাহলে করে দেবেন, তার কারণ আমি এরকম আরো শর্টকাটস, আরো ট্রিক্স আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের সুবিধা হয়, যাতে নিটে কোনো র্যাঙ্ক থাকে, নিট ক্র্যাক করতে সোজা মনে হয়। এটা হচ্ছে ভ্যালিন, V ফর ভ্যালিন, এটা T ফর থ্রিওনিন, এটা M ফর মিথিওনিন। মিথিওনিন সবথেকে ইম্পর্টেন্ট অ্যামাইনো অ্যাসিড, কারণ এইটা হচ্ছে প্রোটিন সিনথেসিসের বিগিনিংয়েই আমাদেরকে মিথিওনিন দরকার হবে। এটার
কোডন মানে ইনিশিয়েশন কোডন, এটা না হলে হবেই না। এই ইউজি কোডন এমআরএনএ এর উপরে থাকে। এমআরএনএ যদি এটাকে রেকগনাইজ করে মিথিওনিনকে, তবেই আমাদের প্রোটিন সিনথেসিস শুরু হবে। তাই জন্য দিস ওয়ান ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। আই ফর আইসোলিউসিন, আইসোলিউসিন। টি ফর ট্রিপ্টোফ্যান। এখানে এইচ হচ্ছে হিস্টিডিন। হিস্টিডিনটা বাচ্চাদের ক্ষেত্রে এসেনশিয়াল, আমাদের ক্ষেত্রে কিন্তু এসেনশিয়াল না, অ্যাডাল্টদের ক্ষেত্রে এসেনশিয়াল না। এটা আর্জিনিন, এটা লাইসিন, আর এটা লিউসিন। তাহলে এই দুটোকে বাদ দিলে পরে হিস্টিডিন আর আর্জিনিন, এটা বাচ্চাদের ক্ষেত্রে এসেনশিয়াল, বাচ্চাদের 10টা এসেনশিয়াল। এই দুটো বাদ দিলে পরে বাকিগুলো আমাদের ক্ষেত্রে এসেনশিয়াল। ঠিক আছে, হিস্টিডিন আর আর্জিনিন আমরা ম্যানুফ্যাকচার করতে পারি, অ্যাডাল্টসরা ম্যানুফ্যাকচার করতে পারে, তাই জন্য এটা আমাদের ক্ষেত্রে অতটা এসেনশিয়াল না। সেমি এসেনশিয়াল বলা যেতে পারে, একেবারে নন এসেনশিয়াল না বলে সেমি এসেনশিয়াল বলাটাই ভালো। তাহলে আশা করি অ্যামাইনো অ্যাসিডস গুলো বোঝা গেল। তাহলে এই পর্যন্ত আজকে থাকলো। পরের দিন আরো আমি অন্য শর্টকাটে ভিডিও, এটারও আরো কন্টিনিউয়েশন থাকবে। এটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর একটা যদি লাইক দেন তাহলে আমার সুবিধা হয়। Hello, it's a request from me to please like the video, please share the video to as many people as possible, and kindly subscribe my channel. Thank you very much.